হ্যালো দিস ইজ পাতিস আগুন পাখি ফিনিক্স। ইউটিউবে আমাদের ডিজিটাল লাইব্রেরি বায়োলজিক্যাল সায়েন্স পেপার। এইবারের বিষয় সিকিম ইয়ংথাং কাটাও, সেই সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ উপস্থিত। গুড নিউজ, আমাদের চ্যানেল এখন মনিটাইজ হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির ছবি আপনাদের সকলের সামনে তুলে ধরা। তাই ছেড়ে কে আপন কে পর, কারণ সমস্ত সম্পর্কই দেওয়া নেওয়া নির্ভর। চলুন প্রকৃতির সাথে বাঁধি ঘর। একটা সম্পর্ক হয়ে থাক, এই দেয়া নেওয়া ব্যাংকিং ব্যবস্থার বাইরে হয়ে হয়ে অমর। অমর। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এই প্রকৃতির সঙ্গে প্রতিচ্ছবি, তার প্রতিচ্ছবি জনমানুষের দরবারে নিয়ে আসা, এটাই উদ্দেশ্য। এখানে যে জীববৈচিত্র্য অর্থাৎ প্রকৃতির সঙ্গে আমাদের প্রকৃতির কাছে আমরা কি নিই, প্রকৃতির তার বিনিময়ে কি ফিরিয়ে দিই, এই জন্য সেই তার একটা ছবি সকলের সামনে নিয়ে আসা। এটা কিন্তু কখনোই কোনো কোথায় দাঁড়ালাম, কি খেলাম, কোন হোটেলে থাকলাম, এটা ডিসক্রিপশন বক্সে সেই যারা করেন সেই লিঙ্ক দেওয়া থাকবে। এটা ট্রাভেল ডায়েরি এবং সেই স্লোগানকে মাথায় রেখে চলো প্রকৃতির সাথে বাঁধি চলে ঘর, কে আপন কে পর, বেশিরভাগ সম্পর্কই দেওয়া নেওয়া নির্ভর। তার যে একটা সম্পর্ক হয়ে থাক এই ব্যাংকিং ব্যবস্থার বাইরে হয়ে অপর, প্রকৃতির সাথে বাঁধি চলে ঘর। না করে কে আপন কে পর, বেশিরভাগ সম্পর্কই তো দেওয়া নেওয়ার উপর নির্ভর। তার চেয়ে চলো প্রকৃতির সাথে বাঁধি চলো ঘর, একটা সম্পর্ক হয়ে থাক এই ব্যাংকিং ব্যবস্থার বাইরে, দেওয়া নেওয়ার উপরে হয়ে অমর। চলো প্রকৃতির সাথে বাঁধি চলো ঘর। শুনতে থাকুন, দেখতে থাকুন। এবার বরফের পাহাড় দেখতে ইয়ুমথাং এর রাস্তায় স্বপ্নের ভেলা ভাসিয়ে তিস্তায়। সুতরাং সিকিমের এই যে পর্বতমালা ইয়ুমথাংয়ে প্রবেশের পথে শুরুতেই সেই মধ্যপ্রদেশের তীব্র দাবদাহ আমরা দেখিয়েছি 2015 এবং সেই 48-49 ডিগ্রি গরমের পর এখানে -7 ডিগ্রি সেন্টিগ্রেড আগের রাত্রে, সকালে বেশ কম তাপমাত্রা। আমরা বেরিয়ে পড়েছি ইয়ুমথাংয়ের দিকে। তো প্রকৃতির রূপবিভার বর্ণনা তো থাকবেই। এই শ্বেত শুভ্র, এই সাদা বরফ, এই তুষার শৃঙ্গ, এই যে এর উপর সোনালি আলো পড়েছে সূর্যের, কি সুন্দর একটা অনাবিল আনন্দে মনকে ভরিয়ে তুলেছে। এবং রাস্তার দুপাশে বরফ পড়ে থাকা, বরফের চাদর মুড়ে প্রকৃতি, ঠিক যেন প্রচণ্ড শীতে বা প্রচণ্ড একটা 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 কোনো কিছুর হাত থেকে বাঁচার প্রয়াসে বা নিজেকে লুকোনোর জন্য, লুকিয়ে থাকার জন্য সে সাদা রঙের বরফের একটা আস্তরণে আবৃত করে ফেলেছে, নিজেকে ঢেকে ফেলেছে। কি সুন্দর একটা ব্যাপার। কিন্তু এর সঙ্গে সঙ্গে এটা যেহেতু পেন্ডিং ট্রাভেল ডায়েরি, এটা করতে করতে ইয়ুমথাংয়ের গল্প তো করবই, কিন্তু এই সুন্দর সাদা বরফের কথা, এটা ইয়ুমথাং একদম গ্যাংটক থেকে যেতে হবে, 100 কিলোমিটার উপরে ডিস্টেন্স। এটা সব ডিসক্রিপশন বক্সে আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে এগুলো। এবং এটা ব্যাপারকে আমার প্রকৃতির সঙ্গে সবার একটা সমৃদ্ধি, মানে একটা সম্পৃক্তায়নই আমার উদ্দেশ্য। এই যে ভালোবাসবো প্রকৃতিকে, সবুজকে ভালোবাসবো, প্রকৃতির প্রত্যেকটি রূপ বিভা আমরা উপলব্ধি করব, ফুলকে গাছ থেকে ছেঁড়ার বদলে বাগানে লাগিয়ে দেখার একটা চেষ্টা করব, সেই জন্যই সামনে আসা। সুতরাং এই হোটেল এর ঠিকানা অমুক তুমুক এগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে, এবং চেঞ্জ হয়তো, যে আমি হয়তো 16-17তে ঘুরে এসেছি, যেহেতু আমাদের পেন্ডিং ট্রাভেল ডায়েরি, তো এখন কি তার রেট হবে, সেই জন্য সেগুলো যারা নিয়ে যান তাদের ঠিকানায়। যেমন এটা আমি গিয়েছিলাম পাহাড়ি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যানারে, পাহাড়ি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এটা এখন মোটামুটি চলছে তমলুকের বুকে একটা অন্যরকম। তার আগে মন্ডল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আগে আমি এই যেগুলো দেখিয়েছি সেগুলো লিখে দেবো ওদের যারা সাহায্য করেছেন আমায়। তো এখানে ঘটনা হচ্ছে যে একটা বাজে ব্যাপার দুটো ঘটে গেছে। তো তাদের, আমার দুই শিল্পী, বিশেষ করে একজন তুরবান বেরা, আমার ছাত্র এবং আমার বন্ধুর
মানে কী বলবো যে মানসিকভাবে একটা বন্ধুত্বের মতো মৈত্রীর বন্ধন আমাদের ছিল, এবং তার সঙ্গে ছিল বলবো না, কারণ শিল্পী তো থেকেই যায়। আর আমাদের কে কে কৃষ্ণকান্ত কুন্নাথ এই সাম্প্রতিক একদম দু একদিনের মধ্যেই এরকম দুজনের আর কি তুরবান একটা রোগ ভুগে চলে গেল পৃথিবী থেকে। তো এদের দুজনের দুটো ছোটো ছোটো ক্লিপিংস, কেকেরটা আমি নিজেই গেয়ে ফেলেছি কারণ কপিরাইট খেয়ে যাব, তো দিয়ে এই ইয়ুমথাংয়ের বুকে আমাদের যাত্রা আমরা শুরু করব। এই ঘটনাগুলো, এই যে তুরবানের চলে যাওয়া, একটা দুরারোগ্য ক্যান্সারের মতো রোগে 1 বছর আগে যেটা ধরা পড়েছিল, এবং তার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন সকলের প্রাণীপাত পরিশ্রমের পরেও তাকে রাখা গেল না। তো সুতরাং আমাদের এই ডিজিটাল লাইব্রেরিতে তার গান তো বহু আগে থেকেই ছিল, ফিনিক্সেও ছিল, এবং সারা ভারতবর্ষ জুড়ে রেডিও টিভিতে তার গান সম্প্রচারিত হয়। কিন্তু যেহেতু সে এখনও ফিল্ম জগতে একটা দুটো গান গেয়ে উঠতে বেচারি পারল না, সুতরাং সেইভাবে এই পরবর্তী যে শিল্পী তার মতো করে তাকে সেই জায়গা দখল করার জন্য তার সময় অনেক পড়েছিল। একটা সুযোগ তো প্রয়োজন ছিলই, এবং শুরুটাও সেরকম হয়েছিল। তো এই ইয়ুমথাং কাটাও এই গল্প কেন, তাই তো? এই ধরনের গল্পগুলো, এই গলা, ভোকাল, এগুলো শুনলে মনে হবে এই ধরনের পরিবেশটাতে এই একদম ইউনিক, মানে যাকে বলে একদম কোনো নকল কণ্ঠ, একদম না, নিজেদের মতো করে সেই। কিন্তু ইয়ুমথাংয়ের ঝলক কিরম লাগলো বলুন? এবারে সিকিম চায়না বর্ডার দেখতে কাটাও, জীবনের দুঃখ দুর্দশা সব হাটাও। এবারে একদম আমরা এগিয়ে চলবো কাটাওয়ের দিকে, যেটা আমাদের চায়না সিকিমের বর্ডার, এবং সেখান থেকে প্রকৃতিকে নতুন করে দেখব। অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে, এই বরফাবৃত পথ, পাশে সবুজ বনানী, আমাদের টেম পাহাড়ি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাদের সঙ্গে রয়েছে, এবং এই বরফাবৃত এই রাস্তাগুলিকে আমরা যখন ভেঙে এগিয়ে যাচ্ছি, ছুটে চলছি, গাড়িও ছুটছে, আমাদের মনও ছুটছে তার সাথে। তো কেকের প্রকৃত গান কৃষ্ণকান্ত কুন্নাথের তো কপিরাইট খেয়ে যাব, তো সুতরাং নিজের গলায় গেয়েই বেসুরা হলেও মেনে নিতে হবে, আমি তাকেই সমর্পণ করি। आसमां भी हारता है, जमी पे वक्त गुजरता है, फिर से उन ऊंचाइयों की चाह में जिंदगी जो टूटती है, उम्मीद सारी रूठती है, हौसला मिल ही जाता है राह में, फिर उड़ेगा दिल उन उड़ानों में, फिर लड़ेगा दिल दो जहान से, जीतने के लिए
कहते हैं ये इरादे सभी, टूटा हूँ मैं बिखरा नहीं, धूप में जो पिघल जाए मैं वो बर्फ का टुकड़ा नहीं, न डरेगा दिल इन तूफानों से, फिर लड़ेगा दिल दो जहान से, जीतने के लिए, जीतने के लिए। তো এই বিশেষ ক্ষেত্রে এই দুজন সঙ্গীত শিল্পীকে তাদেরকে ইয়ুমথাং কাটাও এই নৈসর্গিক, আমার খুব ইচ্ছা ছিল যে এরকম জায়গায় এদের গানগুলোকে যত ব্যবহার করতে পারবো তত কিন্তু একজন সময়ের এত আগেই চলে গেল। আর দ্বিতীয় আমাদের যে কে তার তো গান ইউজ করা ব্যবহার করা সম্ভব নয়, কারণ মিউজিক সত্ত্ব বিভিন্ন ক্যাসেট কোম্পানিগুলি সিডি কোম্পানিগুলির কাছে থাকে, তো আমাদের সেই সামর্থ্য নেই, সুতরাং নিজেদের মতো করে একটু করে করতে হয়। এবং তুরবানেরও বেশ কিছু তারও কপিরাইটেড গান, কারণ সেই গান ইউজ করা যাবে না, কারণ সেক্ষেত্রে সেও মিউজিক কোম্পানির সঙ্গে দায়বদ্ধ। কিন্তু এখন আর দুজনের কেউই নেই। কি অদ্ভুত লাগে যে এই গল্পই কেন, যে এই নেচারই পারে একটা জায়গা যে জীবনের এই বিশ্রী বিরক্তিকর এবং হঠাৎ ঘটে যাওয়া এই ছন্দপতনগুলোকে থেকেই আমাদের চাপ, তাদের পারিবারিক জীবনে যে চাপটা হয় অবশ্যই সেটা মেনে নিয়ে যায় তাদের যে কত বড় ক্ষতি, কিন্তু আমরা যারা তাদের কাদারদানকে ভালোবাসি বা বন্ধুবান্ধব স্থানীয়, শিক্ষক স্থানীয় বা আত্মীয় স্থানীয়, তাদেরও প্রচুর কষ্ট হয়, মানে যারা একটু দূরের আত্মীয় রক্ত সম্পর্কিত নন। তো এই রকম বিশ্রী বিরক্তিকর বা কষ্ট পাওয়া অনুভূতিগুলোকে এই প্রকৃতি কিন্তু ভালো পূর্ণ করতে পারে। আপনি দেখবেন যখন মন থেকে গিয়ে একদম যে বেড়াবেন বলেই গেছেন, ছুটি কাটাতে নয়, যে ছুটি কাটাতে সব জায়গায় যাওয়া যায় কিন্তু ভ্রমণ সব জায়গায় নয়, ছুটি কাটাতে তো আত্মীয়র বাড়িতেও যাওয়া যায়, কংক্রিটের দেওয়ালের মধ্যেও থাকা যায়, কিন্তু এই যে ভ্রমণ পর্যটন এবং এই প্রাকৃতিক এই যে সবুজ ঘাস, সবুজ বনানী, তার সঙ্গে এই আকাশ এবং তার সঙ্গে এই বরফ এবং একটার পর একটা স্ট্রিপ এবং তার আশেপাশের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি কাটাওয়ের দিকে, তো এগুলো প্রকৃতি কিন্তু সত্যি আমাদের অন্তরকে একটা অন্যরকম আবেশে আবেশিত করে, যেখানে তার জুড়ি মেলা ভার। তো এই কাটাওয়ের রাস্তায় আমরা এবারে কি সুন্দর রাস্তাগুলো দেখা যাচ্ছে, উপর থেকে নিচে আরেকটা রাস্তা চলে যাচ্ছে এবং উপরে একদম শ্বেত শুভ্র বরফে আবৃত, সাদা বরফে আবৃত একদম আবরণ মোড়কে একদম পর্বত দাঁড়িয়ে দেখছে, আমরা এগিয়ে চলেছি দুটো পর্বতের মাঝখান দিয়ে রাস্তা, এবং কোথাও ধাপ ভেঙে কোথাও তার ঢাল দিয়ে, এই যে সুন্দর সম্পৃক্তায়ন, প্রকৃতির সঙ্গে একটা আলাদা ছন্দ, তার সঙ্গে ঠান্ডা এবং গাছের মধ্যে বরফ পড়ে থাকা, রাস্তায় বরফ পড়ে রয়েছে, যখন বেশি আবার বরফ, আপনি বলবেন পুরো রাস্তাটা বরফের নেই কেন, তখন কিন্তু আপনি এই মজাটা পাবেন না, কারণ গাড়ি কিন্তু তখন এগোতে পারবে না। তো এর থেকে আর একটু বেশি হলে বোধহয় ভালো হতো, কি বলুন? তো আমাদের তাহলে যে এই যে পেন্ডিং ট্রাভেল ডায়েরি, মনে হতে পারে যে এটা কি জ্ঞানমূলক হচ্ছে নাকি অমুকমূলক নাকি জীবনবিজ্ঞান। দেখুন, জীবনবিজ্ঞানের একজন দূত হিসাবে বা একজন বলতে পারেন প্রতিনিধি, ছোট্ট ক্ষুদে প্রতিনিধি হিসাবে, বয়স একটু বেশি হলেও আমি তো তাকে তার প্রতিনিধিত্ব করবোই, কারণ সে আমাকে অন্ন যোগায় সেই বিষয়। তো এই যে প্রকৃতি, এটা অনেকটা তৈগা বায়ামের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়, এবং এই ঠান্ডা, তার সঙ্গে এই যে উদ্ভিদগুলো রয়েছে, কিছু উদ্ভিদ থাকে বরফ উদ্ভিদ, আবার যত বরফই পড়ুক এরা কিন্তু জমবে না, অ্যান্টি ফ্রিজ প্রোটিন, আবার বায়োলজি দেখেছ। এবং এরা অনেক সময় প্রচণ্ড ঠান্ডাতে যখন জলের সমস্যায় থাকে, এরা অনেকে পত্র মোচনও করে দিয়ে থাকে, এবং এই যে বরফগুলো যখন আবৃত হয়ে থাকে, বরফ পড়ার একটা ব্যাপার আছে, আমরা এই বরফ দেখতে পেলাম না বলে অনেক সময় ট্যুর কোম্পানি বা তাদেরকে আমরা যারা নিয়ে যান টুরিস্ট, তাদেরকে দোষী, মানে যারা নিয়ে যান টুরিস্টদের, তো ব্যাপারটা টুরিস্টদের নিয়ে গেলে তারা গ্রাউন্ড স্টেটে জিরো হতে হবে, যত ঠান্ডা পড়ুক না পড়ুক, যদি ভূমির তাপমাত্রা জিরোতে না হয় আপনি কিন্তু কোনোভাবেই চমড়ি গায়ে, আবার সাদা, এটা একটা অ্যালবিনো, মানে বাড়কে একেবারে বেশি পেয়ে যাওয়া আর কি, কালো চমড়ির সঙ্গে সঙ্গে সাদা, এটাও অ্যালবিনো, এটাও জেনেটিক্যাল, যে ওই কালো ধাপ ভাঙতে ভাঙতে এটা একটা পলিজেনিক ইনহেরিটেন্সের ব্যাপার, এইগুলো আলোচনা করার জায়গা এখানে নয়। তো সুতরাং বিজ্ঞাপনও দিচ্ছি না যে অন্য জায়গায় আলোচনা করব, কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে এগুলো দেখতে দেখতে, এবং সবুজ কত এখানে লাইকেন, শৈবাল, ছত্রাকের সম্পর্ক, শৈবাল কী বলবো না, যে শ্যাওলা বলি যাকে আমরা, এবং ছত্রাক আপনাকে চিনতে হবে না, পাউরুটি একটু বাসি রেখে দিলেই চিনে ফেলবেন। আমরা এগিয়ে যাচ্ছি এবং
কত সাধারণ মানুষ কত কষ্ট করে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করছে, এইরকম কঠিন রুক্ষ, এই যে আবার চমড়ি গাই এবং ঘোড়া আমরা সবই দেখতে পাচ্ছি, আমরা এগিয়ে চলেছি রাস্তা দিয়ে। তো তাদেরকে সমর্পিত করে এই কাটাওয়ের পথে যেতে যেতে, কাটাও দেখতে দেখতে আমি রূপব ইসলামজির একটা গান, এখানেও সেই কপিরাইটের জন্য নিজেদেরকেই করে দিতে হয়, আমি আবার এই সাধারণ মানুষদের সমর্পণ করলাম। আমরা শুনে নিয়ে এগিয়ে চলি। অবরুদ্ধ জীবন, অবরুদ্ধ জীবন, পেশুর বেতাল, তবু হাসে বিশুদ্ধ ভরসায় ভরসা সকাল, ডাকছে সকাল। ডাকছে সকাল জীবনের মর্মধারে, ঠিক যেভাবে সে পারে, নিমেষে বাতিল হুকুম তামিল, দেখি সংকল্প আমায় কত দূর নিয়ে যেতে পারে। এ যাত্রা শেষ হিসেবে নিকেশ, যদি মরবার আগে একবার বাঁচা যেতে পারে। মরণ ডাঙায় জীবন কামড়, দেখি প্রত্যয় আমাদের কত দূর নিয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা কাটাওয়ের পথে এগিয়ে চলেছি, একদম যাকে বলে সবুজ বনানীর মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে রাস্তার পাশে সাদা বরফ, এবং কাটাওয়ের দিকে আমরা এগিয়ে চলেছি। সেখানে এই গানের বাকিটা পাঠ। এবার বলবেন কি হচ্ছে, হঠাৎ করে শিলিগুড়ি নেই, গ্যাংটক নেই, দুম করে ইউমথাং, তার সঙ্গে কাটাওয়ে পৌঁছে গেলে বাবা এই রেগে যাবেন। কিন্তু এবার আমি শুরু করেছি আগে ইউমথাং কাটাওয়ে বরফ টরফটা দেখিয়ে, যাতে আপনারা দেখেন তারপরে কিভাবে এলাম, সেই ভয়ঙ্কর রাস্তা ঘাট এইসব দেখাবো। চলুন গানটা একটু শুনে নি বাকি পাঠটা। স্বাধীন ভাবার খাবার দাবার, স্বাধীন ভাবার খাবার দাবার, যোগানের গান গাই বাঁচবার অধিকারে। স্বাধীন ভাবার খাবার দাবার, যোগানের গান গাই বাঁচবার অধিকারে। এই প্রেরণায় উত্তেজনায় আগে ভাগে ভেবে রাখা সব পথ হারিয়ে যেতে পারে। তবুও অটল মানুষের দল পাবে প্রাঞ্জল মুক্তির শতদল শেষ চিৎকারে। হা 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 হো 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 হো। আমরা একদম সেই হিমবাহের মুখে, যেখান থেকে নদী উৎপত্তি লাভ করে, সেই মনে পড়ছে তিস্তা, তোরসা, মহানদী, এই সমস্ত জাতীয় যে নদীগুলো, তারপর ব্রহ্মপুত্র, ওই দিকটা, ব্রহ্মপুত্র এদিকে নয় তো, এই নদীগুলো যে আমরা দেখে আসছিলাম গ্যাংটক থেকে, তার একদম উৎসে চলে এসেছি, যেমন গঙ্গাকে খুঁজতে খুঁজতে একদম গঙ্গোত্রী। তো এই বরফ হিমবাহ গলতে গলতেই, আচ্ছা এখানে একটু গ্লোবাল ওয়ার্মিংটা হয়ে যাবে, আবার গ্লোবাল ওয়ার্মিং, তো কি সুন্দর গান গাইছিলে বাবা, সেটাকে ডাব করে দিয়ে এখানে গ্লোবাল ওয়ার্মিং করছো। এই হিমবাহ গলে গেলে যেমন জল বরফে পরিণত হচ্ছে, বাষ্প হচ্ছে, তারপরে এখানে সে জমে যাচ্ছে, তারপরে আবার এটা তাপমাত্রায় গলছে নদী। কিন্তু যদি প্রচুর তাপমাত্রা এখানেও বেড়ে যায়, বরফ তো জমবে না, তো নদী থাকবে কি, সবাই শুকিয়ে যাবে। তো এই জন্য বিশ্ব উষ্ণায়ন যত হবে সমস্যা, প্রকৃতিকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে, যেভাবেই হোক দূষণ কমাতে হবে। আমরা কাটাও দেখে, কাটাও নৈসর্গিক শোভা দেখতে আমরা এগিয়ে চলেছি। কি বরফের চাদর মোড়া পাহাড়, সবুজ বনানী, নৈসর্গিক একটা আভা, একটা জীবনকে ভুলিয়ে দিচ্ছে সব কিছু, যাবতীয় চাওয়া দাওয়া, যা চাইছি, কি পাচ্ছি, কি চাইনি, কি পাইনি, দেওয়া নেওয়ার সম্পৃক্তি হলো কি না, এই সমস্ত ব্যাপারগুলোর বাইরে দিয়ে সফেন ও শুভ্র বরফের রাস্তার উপর দিয়ে গাড়ি চলেছে ছুটে, এবং আমরা কাটাওয়ের দিকে এগিয়ে চলেছি, যেটা এখানে এটাকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়, কিন্তু আমি বলবো সুইজারল্যান্ড আমি দেখিনি, আমি ইউমথাং কাটাও দেখেছি। এবং সুন্দর একটা নৈসর্গিক শোভা, এবং কিছু ক্ষেত্রে কি হয়, যদি না আমরা এখানে পৌঁছে যেতে পারি, আমরা কিছুতেই বুঝতে পারবো না জায়গাটা কতটা সুন্দর, কারণ এই ঠান্ডার অনুভূতি তো আর ডিজিটাল ভার্সনে দেওয়া যায় না। হ্যাঁ, তো সেটা তো সম্ভব না, কিছুতেই দেওয়া যায় না, কিন্তু এটা দেওয়া যায়, এইখানে তুরবানের সেই রোডোডেন্ড্রনের গানটা একটুর সঙ্গে একটু মিশিয়ে দেওয়া যায়। কি বলুন, চলুন একটু শুনে নিই এই কাটাও সিকিমে।
এবার শিলিগুড়ি থেকে গ্যাংটক তিস্তার ধার দিয়ে সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য ক্যানভাসে আঁকতে আঁকতে এগিয়ে যাই, চলুন। নিউ জলপাইগুড়ি থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। ছোট্ট ছোট্ট ক্যালভার্টের মতো সমস্ত ব্রিজ এবং ডান দিকে কখনো পাহাড়ের বাঁকে তিস্তাকে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি তিস্তার পথ ধরে গ্যাংটক, মানে তিস্তার পাহাড় ধরে গ্যাংটকের দিকে। নৈসর্গিক যখন শুরুটা, এই সময়টা শীতকাল বলে পুরোটাই ঠান্ডা পাওয়া যায়, তার ফলে একটা অন্যরকমের অনুভূতি সৃষ্টি হয়ে যায়। এবং এখানে আমরা বিজ্ঞাপনও দেখতে পাচ্ছি রাস্তায়। আমাদের পশ্চিমবাংলার এক অন্যতম রূপ নিউ জলপাইগুড়ির পর থেকে আমরা কি সুন্দর দেখতে পাই এবং কি সুন্দর কি মিষ্টি। তারপর আমরা এগিয়ে চলেছি সেই সিকিম, আমাদের লক্ষ্য গ্যাংটক। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে যাব ইয়ুমথাং, কাটাও, তারপরে অবশ্যই পেলিং। এই যে ডান দিকে তিস্তাকে দেখা যাচ্ছে সবুজ বনানী, ঠিক যেন সবুজের ঘাম নিয়ে বইছে তিস্তা, একটা কাব্যিক উপমা হয়ে গেল। কিন্তু অবশ্যই এটা একটা অন্য রকমের অনুভূতি তৈরি করে দেয়। ডান দিকে ভর্তি নদী এবং বাঁ দিক দিয়ে গাড়ি ছুটে চলেছে। একটা দৈনন্দিন জীবনের, এই আটপৌরে জীবনের বাইরে পাহাড়, এই পাহাড়ের সবুজ, ওফ কি সুন্দর, অসাধারণ, নৈসর্গিক, একদম মামা মিয়া পম পম টমটম স্টাইলের। এখানে কোনো কুট ব্যাপার নেই, কুট কবিতা নেই, কুট 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 চারিদিকে শতকুট, তুই বেটা লিলিপুট পরে বুট দুই চুট, কিচ্ছু নেই, সব ভুলে যাবেন। মন পুরো শান্ত স্নিগ্ধ হয়ে যাবে। ব্যস্ত জীবন এর যাতনা ধুমায়িত হবে। মাঝে মধ্যে পালা করে 6 মাস 7 মাস ছাড়া একটু বেরিয়ে পড়ি, চলুন। যার যে স্বাচ্ছন্দ্য, যেমন সামর্থ্য রয়েছে, বাঁচবেন। মানসিক সুস্থতা তো অবশ্যই, শারীরিকও রয়েছে। ব্যস্ত জীবনের নিয়ম মাফিক সাজ, আবার তুরবানের সঙ্গে একটু না হলে এই পথের শ্রম, গাড়ির শ্রম হচ্ছে আমাদেরও, তো লাঘব হবে কী করে? মনটা তো ছুটে চলেছে, কিন্তু শরীরটাকেও তো ছোটাতে হবে। চলুন সঙ্গে। ব্যস্ত পৃথিবীর নিয়ম মাফিক আকাশরা পাহাড়ের ভিড়ে, ব্যস্ত পৃথিবীর নিয়ম মাফিক আর আকাশরা
গেছে হারিয়ে 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 ফিরতে চাই ফিরতে চাই ফিরতে চাই আবার। হ্যাঁ, এক অদ্ভুত গান, অদ্ভুত এক দাবি। তো তিস্তাকে দেখতে দেখতে এই স্মৃতি রোমন্থন করা যে আবার আমরা গ্যাংটকের দিকে এগিয়ে চলেছি। তো তুরবান মাত্র 24 বছর বয়স ছিল, একটা তাজা প্রাণ, একটা ভবিষ্যৎ, একটা দেশের গর্ব। রেডিও, টিভি সমস্ত জায়গায় গান করেছে এবং ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীতে যথেষ্ট পারদর্শী। তারপরে আমার বারংবার অনুরোধে এই ফিরতে চাইয়ের মতো গানগুলো ও তৈরি করে দিত এবং আমরা শুনতাম, মজা নিতাম। ফিনিক্সের বাৎসরিক অনুষ্ঠানের হতো একমে বা দ্বিতীয়ম, এক অনবদ্য শিল্পী। এবং সবচেয়ে বড় ব্যাপার যে তুরবান তার যে গানের এই ছাপ, এইগুলো রেখে গেছে। হয়তো সেই রকম জায়গায় তার প্রতিভা সমাদর পেল না বা সবাই তার গান শুনতে পেল না, কিন্তু আমরা যারা তার শুভানুধ্যায়ী আছি তার এই গানগুলোকে, তার এই প্রতিভাকে এই অন্ধকার সুড়ঙ্গের বাইরে তো বের করে আনতেই পারি, যে গানগুলো সবাই বুঝতে পারবে। আমি ওকে সবসময় বলতাম যে ব্যবহার্য যেগুলো সবাই বুঝতে পারবে সেগুলোই সত্যিকারের গান তুরবান। তার মানে এই নয় যে ওই নতুন কী সব কাজু টাজু দিয়ে গান বেরিয়েছে, বাদাম টাদাম দিয়ে, এরকম নয়, নিশ্চয়ই নয়, কিন্তু সবাই বুঝতে পারবে এবং বুঝতো। এই যে এরকম একটা ইম্প্রোভাইজ করা শিল্পী, আমরা গ্যাংটকের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এরকম একটা ইম্প্রোভাইজ করতে পারা শিল্পী যে ধ্রুপদীর সঙ্গে সঙ্গে এগুলোকে মানিয়ে নিতে পারে, সে আমাদেরকে ছেড়ে চলে গেল। তো তার এই গানগুলো শোনালাম, আমরা লাচুং লাচেনের দূরত্ব দেখছি এবং তার এই গানগুলো শুনতে এবং সঙ্গে কেকের গান আমিও করার চেষ্টা করলাম। যদিও ভয়ঙ্কর অবস্থা, আমরা গ্যাংটক বাস টার্মিনাসে, সেখান থেকে এই ছবিটা দেখবেন উপর থেকে প্রায়ই গ্যাংটক যারা কভার করে বা অমুক করে তারা দিয়ে থাকে, এই ছবিগুলো আমরা দেখে থাকি। গ্যাংটক হোটেলে আমরা বন্ধুবান্ধবদের সঙ্গে মোটামুটি একটা ভদ্রস্থ যেখানে থাকা যায় এরকম একটা হোটেল, এবং সন্ধ্যার সময় বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকে। এবং দেখবেন আমাদের এই ছোট্টখাট্ট ব্লগগুলোতে একটা জিনিস, যে শহর কংক্রিটকে খুব বেশি কিন্তু আমি নিয়ে আসতে চাই না, কারণ সবুজের সঙ্গে চলো বাঁধিঘর, কে আপন কে পর, বেশিরভাগ সম্পর্কই দেয়া নেয়া নির্ভর। একটা সম্পর্ক হয়ে থাক এই ব্যাংকিং ব্যবস্থার, এই দেয়া নেয়ার বাইরে হয়ে অমর, চলো প্রকৃতির সাথে বাঁধি চলো ঘর। আমরা হোটেল থেকে এবারে এগিয়ে চলবো সেই সমস্ত রাস্তা ধরে, যে সমস্ত রাস্তা দেখলে हाड़ हिम हो जावे। तो दिल थाम के बैठिए दोस्तों, ये बहुत ही खतरनाक मोड़ पे हम आके खड़े हुए हैं। युमथांग यूं तो देखने के लिए बहुत ही खास है, बेहद ही खास है। हम देखे हैं, पहले ही हम लोग आपको दिखाया है, लेकिन नज़ारा देखने के लिए जो सफ़र तय करना पड़ता है वो बहुत ही खतरनाक है। पर मतलब जिस राह पे जितने कठिनाई है, आखिर में वो राह बहुत ही सुंदर नज़ारे का नुमाइश करती है और हमें दीदारे ये जन्नत करवाता है। इसीलिए हर कठिनाई का मतलब खात्मा नहीं है, कुछ कठिनाई तो ज़िंदगी का दूसरा नाम है। वो मुकद्दर का सिकंदर बनने का एक सीढ़ी सा है। তো চলিয়ে দেখো, হিন্দিতে আমরা একটু এসে গেছি, ভাঙা গড়া হিন্দি। তো আমরা এই যাওয়ার পথে ইয়ুমথাং কাটাও যাওয়ার পথে ঝর্ণা, সেই সুন্দর ঝর্ণার পাশ দিয়ে এবং ধাপ চাষ, এই আমরা পদ্ধতিতে যে পাহাড় কেটে পাহাড়ের অবস্থা গড়বড় হয়ে যাচ্ছে, এটাও বলা আছে যে জীববৈচিত্র্য সংরক্ষণে যে পাহাড়ের অবস্থাও ধীরে ধীরে গড়বড় হয়ে যাচ্ছে। এবং নদী কিন্তু আমাদের সঙ্গ ছাড়েনি, পাহাড়ও রয়েছে সুন্দর করে, ডান দিক দিয়ে দেখা যাচ্ছে তাকে উঁকি মারছে। কখনো আমরা দাঁড়িয়ে রয়েছি, কখনো একটু রেচন পদার্থ, বর্জ্য পদার্থ নয়, কারণ নিষ্কাশনের জন্য একটু আধটু বিরতি নিতেই হয়, এবং সঙ্গেই সুন্দর নমুনা নাজারা,
কি সুন্দর, কি সুন্দর সবুজ, দুটি পাহাড়ের মাঝখানে একটি জলধারা, যেটা নদীর রূপে বেরিয়ে এসছে। ছোট্টখাট্ট সমস্ত ব্রিজের উপর দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। অভিজ্ঞতা, বললাম, অভিজ্ঞতা না থাকিলে বলিয়া বুঝানো বড়ই দুষ্কর, এ মুক্ত জীবনের উল্লাস। এখানে যেতে যেতে এই পথে কত ভাবনা ঘুরে ফিরে আসবে। সুতরাং যেতে যেতে এই ঘুমিয়ে পড়বেন না, চেষ্টা করবেন জেগে থাকার, কারণ প্রত্যেকটা এই ভিউ পয়েন্ট বলে আমরা যে ধাঁধা গোলক ধাঁধায় হারিয়ে যাই, প্রত্যেকটা পয়েন্টকেই কিন্তু দেখার আছে, প্রত্যেকটা অংশতে। সুতরাং এই ভ্রমণের অংশ, সুতরাং যদি এই ট্রাভেল টাইমে ঘুম ধরে যায় তো ঘুম কাটাতেই হবে, রাতটা ভালো করে ঘুমিয়ে নিতে হবে। এই যে ক্যামেরাতে পুরো পরিস্থিতিটাকে ধরার একটা প্রচেষ্টা আমরা যারা দেখেছি, আমার বন্ধুবান্ধব অনেকেই ঘুমিয়ে পড়েন গাড়িতে, তো তারা যারা ঘুম থেকে উঠে এগুলো দেখতে পারেন, সেই জন্য এগুলোকে করে রাখা। এবং সুন্দর একটি ব্রিজ, একটি পাহাড়ের সঙ্গে আর একটি পাহাড়ের সংযোগ, কত কি শেখাচ্ছে, কত কি দেখাচ্ছে, যে মৈত্রীর বন্ধন, কখনো ধস নেমে শত্রুতা, কখনো আবার আলিঙ্গন, এক অদ্ভুত সম্পৃক্তায়ন, সুন্দর আমন্ত্রণ, সুন্দর আবেশন, জীবনকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে জীবন থেমে থাকার নাম নয়, জীবন চলমান। তো আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে। রাস্তা এখনও সেভাবে শুরু হয়নি। শুরু হওয়ার সময় যখন প্রথমবার গেছিলাম, ডাবিং করতে তো ভালোই লাগে, কিন্তু ওই সময়ের যে শব্দ, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ আমরা ব্যবহার করে ফেলেছি ভয়ে, উত্তেজনায়, সে ভয়ঙ্কর, মানে কল্পনা করা যাবে না। আবার একটি সবুজ বন, তার পাশ দিয়ে রাস্তা, এবং গাড়ি এগিয়ে চলেছে। কিছু কিছু বাড়িঘর চোখে পড়ছে, খুব খারাপ লাগছে না, কিন্তু বেশি হয়ে গেলে বিশ্রী হয়ে যাবে বলুন। সেই জন্যই শহর নয়, আমাদের লক্ষ্য সবসময় সবুজ, নদী, বন, পাহাড়, বরফ, মরুভূমি, সমুদ্র, সব কিছু যা মানুষ সৃষ্টি করেনি, যা এমনি এমনি হয়ে গেছে, এবং যা নিজের দাবিতে নিজেকে রক্ষা করতে নিজেই বদ্ধপরিকর এবং আমাদের পরিষেবায় ব্যস্ত থাকা অষ্টপ্রহর, তার জন্য নালিশ জানাতে নয়, সাহায্যের আবেদন নিয়ে, যে যারা দিচ্ছে এই ফুডার, ফুয়েল, ফাইবার, ফার্টিলাইজার। আমরা মানবাধিকারের কথা অনেক বলি, এবার একটু গাছের কথা, প্রকৃতির অধিকারের কথা বলি। তাহলে অন্তত মানুষ তো আজ্জাই দিক এই অক্সিজেন আর গ্লুকোজটা দিতে পারবে না। মানুষ পাহাড় ভাঙবে, পাথর ভাঙবে, জীবনকে অনেক সহজ সাধ্য করে আমার আপনার দরবারে নিয়ে চলে আসবে, কিন্তু মানুষ কি পারবে যে এই প্রকৃতির অক্সিজেন, এই বাতাস, এই মিষ্টি পরিবেশ তৈরি করে তার সম্পৃক্তায়নে তার সঙ্গে আমাদেরকে ঘুলে মেলে নিতে, আমাদের সব কিছু, আমাদের বডির, আমাদের শরীরের এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, আমাদের তো একটা পুঞ্জ, আমরা তো একটা ছোট্ট ব্যাংক মাত্র প্রকৃতির। একটু একটু করে মূলধন সঞ্চিত করে সে আমাদেরকেই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট দিয়ে সমৃদ্ধ করে রাখে। আবার আমরা মারা যাই, আবার জন্মাই, সেই একটি ছোট্ট শিশু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট খেয়েই বড় হয়। এই জন্যই একটা কথা সবসময় বলতে ইচ্ছে করে, আমরাই ছিলাম অতীতে, আমরাই আছি আজ, আমরাই থাকবো আগামীতে, রয়ে যাব আমরাই, থাকবে না শুধু শরীরটাই। যদি বলেন জীবনবিজ্ঞানে, বায়োলজিক্যাল সায়েন্স তো ফ্লেভারটা কই, তাহলে এইভাবে বলি, আমরাই ছিলাম আগামীতে, আমরাই ছিলাম অতীতে, সিপাহী বিদ্রোহ কিংবা স্বাধীনতা সংগ্রামের দিনে, আমরাই ছিলাম অতীতে, আমরাই আছি আজ, আমরাই থাকবো আগামীতে। রিকম্বিনেশনের হিসাবে, ক্রসিং ওভারের হিসাবে একটু এদিক ওদিক করে, মানে বাবা মার সঙ্গে ছেলে মেয়ের যে পার্থক্য হতো, ক্রোমোজোমের গ্যামেট তৈরি, রিকম্বিনেশনের হিসাবে একটু এদিক ওদিক করে থেকে যাব আমরাই, থাকবে না শুধু শরীরটাই। সুতরাং আমরা কিন্তু মরছি না, আমরা আমাদের রিসাইকেল হচ্ছে, আমরা তৈরি হচ্ছি, ভাঙছি, গড়ছি, যেন বিধাতা একটা প্রকৃতি একটা পুতুলের মতো আমাদেরকে ভাঙছে, গড়ছে প্রতি মুহূর্তে, আমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছে যে নাথিং ইজ পার্মানেন্ট, কোনো কিছুই পার্মানেন্ট নয়, সবই বদলে যাবে। তো সুতরাং প্রত্যেককে আমরা যদি প্রত্যেকের কাজটা, জ্ঞান নয়, আমিও প্রচুর নিয়ম ভাঙি এবং আমরা প্রত্যেকেই নিয়ম ভাঙি, এই নিয়মগুলো যদি আমরা একটু কম ভাঙি, তাহলে কিন্তু আমাদের ক্রোমোজোমগুলো, মানে আমাদের শরীরে যে ধরুন এই যে কেউ বাবা হচ্ছে কিংবা মা হচ্ছে, যে পরবর্তী প্রজন্ম, এর মধ্যে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। আমরা অনুভূতিটা, আমাদের শরীরটা সরাসরি সেটা ভোগ করবে না, কিন্তু আমাদের ক্রোমোজোম, আমাদের স্বভাব, আমাদের চরিত্রগুলো এই বাচ্চা কাচ্চাগুলোর মধ্যে যাবে, এবং তারা কিন্তু এই কষ্ট, আচ্ছা যদি গ্লোবাল ওয়ার্মিং এত বাড়ে, আমরা এই ইয়ুমথাং, কাটাও বা এই
এই যে যাচ্ছি, আমি প্রথমে দেখিয়ে দিয়েছি যে কোথায় গেছিলাম, এবার একটু নতুন রকমভাবে করেছি এবং তারপরে কিভাবে গেছি সেটা দেখাচ্ছি, যে কিভাবে গিয়েছিলাম, যে সুন্দর জায়গাটি প্রথমেই দেখলেন হিমুথাং কাটাও, সিকিমের সুইজারল্যান্ড অফ যেটাকে বলছে ইন্ডিয়া। তো সুতরাং এই জায়গাটা যদি ভবিষ্যতে আমাদের প্রজাতিটাই লুপ্ত হয়ে যায়, আমরা নিজেই যদি আমরা স্তব্ধ হয়ে যাই, আমরা হারিয়ে যাই, তখন কীরকম লাগবে, তখন কি ভালো লাগবে? তো সুতরাং এই যদি গলে যায়, বরফ গলে যায়, তো এই জল, এই যে সবুজ অরণ্য, সবুজ বনানী, তার মাঝখান দিয়ে বেরিয়ে চলে গেছে তিস্তা। কখনো আমরা তোরসাকে দেখেছি, কোথাও এখানে দেখিনি, হয়তো এখানে কীভাবে কি রয়েছে, সব নদীগুলোর নাম ঠিকভাবে জিজ্ঞেস করা হয়নি, ব্যর্থতা মাথা পেতে নিলাম। কিন্তু বিভিন্ন নদী যারা উৎসস্থল, আমরা যেমন গঙ্গা দেখেছি, গঙ্গোত্রী, গোমুখ আমরা শুনেছিলাম। তো এইগুলো যদি শুকিয়ে যায় তখন কি হবে? তখন কি সুজলাং সুফলাং মলয় শীতলাং থাকবে? তো আমি করব, ও করব, প্রত্যেকের দায়িত্ব কীভাবে পালন করা যায় আপনিও যদি জানেন, স্টেটমেন্টে লিখতেই পারেন যে কি করলে এই স্টিফেন হকিন্সের বলা এই ভয়ঙ্কর সত্যি কথাটি, যে কয়েক শতকের মধ্যে পৃথিবীর তাপমাত্রা 350 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে, তখন কি আমরা কোকিলের কুহু শুনতে পাবো, নাকি কোনো প্রাণের অস্তিত্ব থাকবে? দেখুন, সেই ভয়ঙ্কর রাস্তার মধ্যে আমরা ঢুকে গেছি। ডান দিকে নদী, এইখানে নদীতে জলটা অতটা নেই, কিন্তু খাদ্য বটেই, এবং সেই পাহাড় কেটে তার নিচ দিয়ে রাস্তা এগিয়ে চলেছে। বাপ রে বাপ, আমাদের মধ্যে তো ভাগদার মানে মনে মনে ভাগদর, যে কী করে বেরোবো রে ভাই এখান থেকে। সবাই খুব টেনশনে। দেখেছেন কীভাবে যাচ্ছে গাড়ি দিয়ে, উপরে পাথরের চাদর, তার ফাঁক দিয়ে বেরিয়ে চলেছে, ঠিক যেমন ফিল্ডার ক্যাচ ছেড়ে দিলে যা হয় আর কি। আমরা বলের মতো, গাড়িটি বলের মতো আমরা এগিয়ে চলেছি এই রাস্তা দিয়ে। সেই ইয়ুমথাং কাটাও শুরুতেই দেখে নিলাম কিভাবে গেছিলাম, দেখেছেন? কিন্তু এই যে বললাম যে সব কিছু কঠিন রাস্তার শেষে, কঠিন গন্তব্যের শেষে একটা সুন্দর একটা ডেস্টিনি, একটা সুন্দর জিনিস থাকে। সুতরাং লড়ে যাওয়াটাই হচ্ছে আসল কথা। লড়াই চাই, নইলে নিস্তার নেই। মাঝখানে দাঁড়িয়ে তো এতটা যাত্রা, কোনো টয়লেট নেই, সুতরাং প্রকৃতির কোলে রেচন পদার্থ একটু আধটু বিসর্জন দেওয়া চলে। তো আমরা সেই উদ্দেশ্যেই দাঁড়িয়েছি। এইখানে সমস্যা হচ্ছে একটু ফ্লাস্কে করে চা বা কফি না থাকলে কিন্তু মজা হয় না। যেমন জাবিং করতে করতে একটু চা বা কফি, এই ঘোড়াগুলি এগিয়ে চলেছে, গাধা খচ্চরও রয়েছে। তো চমড়িগাই তো আমরা দেখেইছি। এটা কিন্তু এই রাস্তা দিয়ে যেতে যেতে এই চায়ের ব্যাপারটা আর হয় না, কারণ অনেক সময় আমরা ভুলে যাই। ডাবিংয়ের সময় এটা আমরা চা খেয়ে আমরা গলাটাকে খুলে নিতেই পারি ঠিকঠাক করে। আমরা এগিয়ে চলেছি এবং কি সুন্দর সূর্য, টাইমটা কিন্তু দেখলে একদম প্রায় বিকেল ছুঁই, কিন্তু পাহাড়ে অনেক সময় অনেকক্ষণ থাকে, যে আমরা দেখতেই পাচ্ছি। এবং ঢুকে গেলাম। স্বাগতম ইয়ুমথাংয়ের রাস্তায়। ঝর্ণা, धरती मिला था हमें बहती झरने की तरह कायनात जैसा, पर राज नहीं आया वो हमें जुट गए सब उसको बिगाड़ने में। তো এই যে ঝর্ণা, এই নদী, এটা সম্পৃক্তান বাষ্প, গরমে জলীয় বাষ্প, জল বাষ্প হবে, এইরকম পাহাড় পর্বতে সে হিমবাহ বরফ হয়ে জমে থাকবে। আবার যখন টেম্পারেচার, তাপমাত্রা একটু বাড়বে, সেটা জল হয়ে এই খাদ দিয়ে বয়ে নদী রূপে সমুদ্রে, এই নদী সেই নদী করে এইভাবে মিশে যাবে। এইটাই চলবে। কিন্তু অতিরিক্ত গরম বাড়লে এই সঞ্চয়ী পদ্ধতিটা বলে না, যা রোজগার হচ্ছে সবই যদি খরচ হয়ে যায়, খরচ হয়ে যাচ্ছে, যা রোজগার হচ্ছে তাই খরচ হয়ে যাচ্ছে, তাহলে বিপদের সময় যখন প্রয়োজন হবে তখন আমরা পাবো কি? তখন চলবে কি করে? তখন চলবে কিভাবে? এই বিষয়টাকে নিয়ে ভাবার আজ কিন্তু সময় এসে গেছে। কি সুন্দর নৈসর্গিক, তাই না? ও ফ্যান্টাস্টিক। এক অন্যরকম লাগছে, এক অন্যরকম অনুভূতিতে একটা জারিত করছে মনকে, একটা অন্যরকম ভাবনায় সিঞ্চিত করছে মনকে। ইয়ুমথাংয়ের রাস্তায়, গ্যাংটক থেকে ইয়ুমথাংয়ের রাস্তায় একদম ভাবনার ভেলা ভাসিয়ে
এগিয়ে যাওয়াই যায়। এবং যেন সাদা বরফ পড়া শুরু হয়েছে এবং পাহাড় পর্বতের উপরে একটু একটু গাছের উপরে ঠিক যেন প্রকৃতি একটু 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 করে আইসক্রিমের সন্ধানে গেছে, যে একটু সাদা মেঘ, সফেনে শুভ্র মেঘ এবং তার সঙ্গে বরফ আবৃত পাহাড় এবং নিচেই গাছপালা, মেঘলা একটু হয়ে উঠেছে। এই সময়টাকেও বেশ সুন্দর করে ক্যামেরা ধরে রেখেছে। ক্যামেরার কথায় বলি, প্রথমে আমাদের ক্যামেরাগুলো যেগুলো খুবই উন্নত মানের নয়, একদম মোবাইল ক্যামেরা, তো এটা একটা গিফটে পাওয়া অ্যাপেলের আইপড থেকে এইগুলো তোলা, এগুলো একটু অন্যরকম। এই সিচুয়েশনটা ওখানে যেরকম ছিল সেই রকমই উঠে এসছে। রোদ না থাকলে তো আর ক্যামেরা রোদ নিয়ে আসতে পারবে না, বা সেই ফ্লেভার দিয়েও লাভ কি, সেটা দিয়ে তোলা এবং অসাধারণ। কারণ এই পরিবেশটা আমি দেখাতে পারছি যে পাহাড়ের উপরে মেঘ এবং বরফ একটা যেন ছুড়ার মতো একদম কি সুন্দরভাবে দেখাচ্ছে। রোদটা পড়লে আরও ভালো লাগতো, মানে একটা অন্যরকম। কিন্তু এই ঠান্ডার অনুভূতিটা আমি দিতে পারবো না। আপনি বলেন আমি এসি ঘরে বসে দেখবো না, এইখানে গেলে আপনার আত্মার, আমরা ঢুকে পড়েছি, আত্মার শান্তি এবং উন্ড হিলিং একটা প্রসেস হয়, মানে আমাদের যে মানসিক ক্ষতগুলো নিরাময়, সেগুলো এই সমস্ত ভিড়ভাট্টার জায়গা থেকে এড়িয়ে। এই জন্য দেখবেন ডাক্তাররা প্রায়শই বলে হিল স্টেশনে যান। হিল স্টেশনটা হচ্ছে আদ্যপ্রান্তে সেরকমই একটা জায়গা। আমরা একেবারে ইয়ুমথাং এসে পড়েছি এবং যেহেতু পেন্ডিং ট্রাভেল ডায়েরি, আমি একটু আগে থেকে বলতেই পারি যে এত ঘন্টার জার্নিকে, এত দিনের 7-8 দিন 9 দিনের, সেটাকে আমি করে ফেললাম 1 ঘন্টায়। বছরে 2টো ট্যুর জমে আজকে এত কি সুন্দর। এই গাছগুলো আমরা প্রায়শই ক্যালেন্ডারে কত কি ছবিতে দেখে থাকি, অসাধারণ লাগবে। তো সেই দুটো করে জমতে 2014 থেকে বেরোচ্ছি, 22 অবধি কতগুলো জমে গেল, মাঝে করোনার ভয়ঙ্কর বছরটা বাদ। তো সেইগুলো দিতেই আরও কিছু সঞ্চয় এসে যাবে এবং সেইগুলো নিয়ে প্রত্যেক মাসে কিংবা 1.5 মাসে একটি করে ট্রাভেল এইরকম ডায়েরি। আমার উদ্দেশ্য কিন্তু আপনাকে ওই হোটেল ঠিকানা বা কোথায় কি খাওয়া হয় সেগুলো করানো, সেগুলো আপনি পারবেন। একটা ইন্টারনেট ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিলে সেখান থেকে সব পেয়ে যাবেন। এখন তো ফোনপে সব। তাহলে বলবেন আমি এটাই বা দেখবো কেন? এটা এই কারণে দেখবেন, এত ভিডিও ফুটেজ বলবেন বেকার, সেটা মেনে নিচ্ছি মাথা পেতে। চতুর্দিকে এইরকম প্রত্যেকটা দৃশ্য যেগুলো হয়তো আপনি যেতে যেতে পথে ঘুমিয়ে পড়েন, বা যারা অনেক বড় বড় ক্যামেরা করেন তারা এগুলোকে গুরুত্ব হয়তো সবসময় দিয়ে উঠতে পারেন না। তো সেই ছোট ছোট নুড়ি কাকরগুলোকে নিয়ে পৌঁছে গেছি ইয়ুমথাংয়ে, এই দৃশ্যগুলো নিয়ে আপনাদের সামনে। বরফ, সেই স্নোফল পেয়েছিলাম জীবনে প্রথমবার বিকেলে পৌঁছে। যেমন প্রকৃতি তার ফুল ছড়িয়ে দেয়, লোকে মালা পরিয়ে দেয়, মিষ্টি মুখ করায়, প্রকৃতি এই স্নোফল দিয়ে আমাদেরকে যেন অভ্যর্থনা জানালো, কামান। রাতটা -7 কাটিয়েছি, -7। সকালে উঠে এই যে পাহাড়ি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার উচ্ছ্বাসে ফেটে পড়েছেন, কারণ -7 যখন ছিলেন তো মাথা খারাপ করে দেওয়ার মতো অবস্থা। সতীপ্রসাদ পাহাড়ি মহাশয় এবং ওনার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছিলাম ইয়ুমথাং। সেই আমি প্রথমেই দেখিয়ে দিলাম যদিও সেই, এবং এখানে রাস্তাটাকে আমরা একটু অন্যরকম করে দেখব। এবং যেতে যেতে কিছু লোকের সঙ্গে পরিচয় হয়েছিল, তারাও আমাদের গাড়িতে উঠলো এবং সেখানে ওরা এই কিছু গরম হট ড্রিঙ্কস এর ব্যবস্থা এই কারণে করে রাখে। এই ঠান্ডায় বরফে অনেকে কোলাপস করে গেলে হয়তো খুব সমস্যায় পড়ে গেছে, তো তাদেরকেই জিনিসপত্রগুলো যে ডক্টরসরা যে ব্র্যান্ডিগুলো দিয়ে থাকেন তারা নিয়ে যায় এবং তারা ব্যবসা করে। কি কষ্টকর জীবন, কিভাবে এরা বেঁচে থাকে। এবং এই পাহাড়ের এই পথে যেতে যেতে আমি কিন্তু আবার একটু রোমান্টিক সেই একটা গানের একটা মুখড়া নিয়ে এলে আমার ঠিক শান্তি হচ্ছে না। এবং আমার মনে হয় আপনারাও শুনতে চাইবেন সেই গানটা, যে জায়গাটা, যে স্বপ্ন আমার রং হারায়, চেনা মুখ আর অচেনা মুখোশের ভিড়ে। আমরা এই যেতে যেতে পথে একদম বরফের সঙ্গে মিশে যাবে এবং গলাটিও বেশ সুন্দর লাগবে শুনতে। আমরা আরেকবার শুনে নেব মন দিয়ে, সবাই একসাথে এগিয়ে চলুন ইয়ুমথাং। আগে দেখিয়ে দিয়েছি। স্বপ্ন
লাগলো না? কি সুন্দর, পুরো একদম ওফো, বরফ আবৃত পাহাড়, বরফ আবৃত, আর সেই ক্রিসমাস ট্রি এর মতো সমস্ত গাছ, আর তারপরে উপরে আলোটা, সূর্য কিরণ পড়ছে, একবারে যেন সোনালি সোনালি পাহাড়, সোনা রঙা, একদম সোনার মতো। এবং বরফ, প্রথমবার জীবনে বরফ দেখার অভিজ্ঞতাই আলাদা। সবাই মেতে উঠেছে, লাফিয়ে উঠেছে, নাচছে, গাইছে, এবং এই যে সুন্দর সোনালি রঙের পাহাড়, এগুলো দেখতে দেখতে একদম পুরো অন্য জগতে চলে যাওয়া। এবং সেই জগতে যেতে যেতে তাহলে এই ব্যস্ততার মাঝখানে যে লাইনটা ছিল, এটা একটু হয়ে যাক নাকি, তারপরে আবার কথা হবে। ব্যস্ত পৃথিবীর নিয়ম মাফিক আকাশিরা পাহাড়ের ভিড়ে, ব্যস্ত পৃথিবীর নিয়ম মাফিক আর আকাশিরা পাহাড়ের ভিড়ে। আমার পূর্ণ ভালোবাসার রডবেঞ্জন, আমার পূর্ণ ভালোবাসার রডবেঞ্জন, সেই কবেই গেছে হারিয়ে। আমার পূর্ণ ভালোবাসার রডবেঞ্জন, সেই কবেই গেছে হারিয়ে, হারিয়ে, ফিরতে চাই, ফিরতে চাই। অসাধারণ অসাধারণ। আসলে এই রাস্তা, এই পথঘাট, এই চলতে চলতে যদি না একটু সঙ্গে ঠিক করে সঙ্গীত হয়, ব্যাপারটা যেন ঠিক জমে ওঠে না। এবং এই বরফের এই নুড়ি কাকর পাথর, তার উপরে বরফ পড়ে থাকা, বিভিন্ন আকার আকৃতি নিয়ে নিয়েছে। প্রকৃতি যেমন এক অপরূপ সাজে, যেন এক অপরূপা হয়ে আমাদের সামনে ধরা দিচ্ছে প্রতি মুহূর্তে। সে চিনিয়ে দিচ্ছে যে সে কতটা অনবদ্য, কতটা প্রয়োজনীয় আমাদের জীবনে। শুধু রূপ, শুধুই কি রং, অনেক কিছুই তো রয়েছে তার। সে বিলিয়ে দিয়ে যাচ্ছে শোভা, বিলিয়ে দিয়ে যাচ্ছে সব একটু একটু করে আমাদেরকে, আমাদের জন্য সে পানিপাত পরিশ্রম করে যাচ্ছে, নিজেকে ভাঙছে, গড়ছে, অবিরত এগিয়ে রয়েছে। পৃথিবী বদলেছে কত দিন রাত অবিরত, কিন্তু আমাদের ভাবনা বদলাতে পেরেছে কি? যে ফুড আর ফুয়েল ফাইবার ফার্টিলাইজার দিল, যাদেরকে নিয়ে যারা অত শিক্ষিত সভ্য নয় তারা আন্দোলন করেছিল, মা তু হামরো পানি হামরো হামারা হি চাই বাউ ভি ভিতরে না লাগাই বাউ হামু নাহিটা বাঁচাও ভি। তো তারা এই প্রকৃতিকে বাঁচানোর জন্য করাতে কাটা পড়লো, তারা গুলি খেয়ে প্রকৃতিকে পর্যন্ত মানে বাঁচানোর চেষ্টা করেছিল। তাহলে কারা শিক্ষিত? এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যদি এইটুকু বিশ্ব পরিবেশ দিবসে প্রাককালে, আমাদের এই 2022 বিশ্ব পরিবেশ দিবসে, সেই যাচ্ছে 5 জুন, আমরা যদি এইবার আস্তে আস্তে করে পৃথিবী এক্সপ্যান্ড করতে করতে একটা সময় তো এই গ্যালাক্সি ধ্বংস, এই মানে অনিবার্য, একদিন নাকি সব কিছু অন্ধকার হয়ে যেতে পারে। তো সুতরাং তার আগে আমরা কি পারবো না যে আরও কিছুদিন এইরকম সৌন্দর্যায়ন, এই সুন্দর, এবং আমরা থাকবো না, আমাদের ক্রোমোজোমগুলো তো থাকবে, তারা ঘুরবে। আমরা ইয়ংথাং, আমি আপনি জীবনে কবার যাবো? বড় জোর একবার কি দুবার যাবো, তার বেশি সময় আমরা পাবো কি করে? কর্মব্যস্ত জীবন। কিন্তু ক্রোমোজোমগুলো, মানে যেমন ধরুন আপনার ছেলে মেয়ে, তার নাতিপুতি, জেনারেশন আফটার জেনারেশন, আপনি ভাবুন, একটু মন দিয়ে ভাবুন, বড় কোনো প্রফেসর চলে, কিন্তু মানে প্রফেসর এদেরকে আপনি জিজ্ঞেস করে দেখুন, দেখবেন প্রাইভেট টিউটার, এটা আমরা বললে হিমবাহ গলে জমে, যতই বকো কি বাড়ে কি বা কমে, হিমবাহ। তো মানে শোনার, যাদের কথা শুনলে আপনার মনে হয় বিশ্বাস হবে, তাদেরকে শুনে এবার কিন্তু ডু অর ডাই একটা সিচুয়েশন এসে গেছে। আর কিন্তু বলবেন 300-400 বছর আমি তো থাকবো না, আপনি থাকবেন, আপনি থাকছেন স্যার।
ও বরফ আবৃত আবার একটি সেই কাটাওয়ের, যেটা আমরা প্রথমে দেখে ফেলেছিলাম। তারপর আমি শুরু থেকে যে কীভাবে গিয়েছিলাম আর একটু কাটাও এই জন্য রেখেছি যে না, শেষটা একটু অন্যরকমভাবে হোক। এবং তারপর আমরা কাটাও থেকে ফিরে চলেছি একদম। এরপরে আবার আমরা যাব পেলিংয়ের পথে এবং পেলিংয়ের রাস্তায়। সেখানে পেলিংয়ের বিশেষ কিছু ফুটেজ এবারে দেখাতে পারবো না, কারণ পেলিংটাতে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাইনি শীতের সময়ও। এই জন্য প্রকৃতি একটা অন্য রূপ এখানে এত সুন্দরভাবে সমৃদ্ধ করে দিল, সাজিয়ে দিল। সব জায়গায় টিকিট কেটে সব পেয়ে যাবে এরকম নয়। মনস্ট্রি, লাচেন। হ্যাঁ, এবার বলে রাখি যে তাহলে কীভাবে যাব। শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি, সেখান থেকে গ্যাংটক থেকে গাড়ি নিয়ে পুরোপুরি আমরা গ্যাংটকে রাত্রিতে থাকলাম। সেখান থেকে ইয়ুমথাং কাটাও 100 কিলোমিটার উপরে সকালে বেরিয়ে ঘুরে ফিরে চলে এলেন। সেখানে পরে দিন ওখানে গ্যাংটকে থাকতে পারেন, অথবা আমরা যেমন পেলিং চলে এলাম। তো তাহলে নিউ জলপাইগুড়ি, গ্যাংটকে রাত্রিবাস এবং এই তিস্তার ধার দিয়ে যেতে যেতে নৈসর্গিক শোভা উপলব্ধি করতে করতে তারপর আমরা গ্যাংটক থেকে পরের দিন ইয়ুমথাং কাটাও তো দৃশ্য দেখলেন। তারপরে এইবারে আমরা ফিরে চলেছি এবারে আমরা একদম পেলিংয়ের উদ্দেশ্যে। এবং আবার সেই ওঠার সময় কী দেখেছিলাম, ডান দিকে নদীটিকে, এখন বাঁ দিকে। তো সুতরাং কোনো গরমিল নাই, আমরা এগিয়ে চলেছি। মানুষ কাজ করছে এবং তাদের সেই কীর্তিরকে সম্মান জানিয়ে, অভিবাদন জানিয়ে একটু একটু করে আবার আমরা পেলিংয়ের দিকে। কিন্তু যখন এত উঁচু থেকে নিচে নামতে হয় সত্যি খারাপ লাগে। তাহলে সম্মানে নিচে নামলে কতটা খারাপ লাগবে। তো এখানেও পৌঁছে গেছে প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে এই যে আমাদের প্রচেষ্টা, এটাকে কর্নিশ করতে হয়। কিন্তু এটা করতে গিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যা, যে প্রকৃতি কতটা যায়। আসলে সমস্যা হচ্ছে প্রকৃতি তো কথা বলতে পারে না, এবং তার চাহিদা, তার সম্পৃক্তায়ন, সে কতটা নিয়ে ধন্য হবে সেটা বোঝা বড়ই মুশকিল। তাই আমরা বাবু অত সহজ বুঝি নাই, চলো গাছ লাগাই এবং আমরা মজা নিই। এবং প্রত্যেকটা ট্রাভেল ডায়েরিতে এইরকমই ছোট্ট ছোট্ট জিনিসপত্র নিয়ে, এটা একটু বড় হয়ে গেল 1 আওয়ার, নিয়ে আসবো এবং আমরা দেখব, সবাই মিলে দেখব। কারণ প্রত্যেকটা অংশকে এরকম করে এত বড় করে, এত লার্জার দেন, তো এরকম করে সব ব্লগে কি নিয়ে আসে? যদি নিয়েও আসে তবুও দেখতে হবে, কারণ এতে আমাদের স্বার্থ, অর্থ সবই আছে, সবারই আছে। রোজগার আছে, বিনোদন আছে, বাঁচা আছে, বেঁচে থাকা আছে, প্রচেষ্টা আছে, এবং সবচেয়ে বড় যেটা প্রকৃতির জন্য দরবার করা আছে। এবং আপনারা শুনলে দরবার কোথায় করব? চিৎকার করারও তো একটা জায়গা দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার, এবং সেটাই চাই জনমানুষের দরবার। সুতরাং জানি এত বড় জিনিসপত্র প্রকৃতিকে না গেলে কি দূর থেকে দেখে এইভাবে মজা নেওয়া যায়, কিন্তু সবাই কি পারবো আমরা যেতে ওই রাস্তা ভেঙে? কত লোকের তো এত বমি টমি করে রাস্তা দিয়ে যেতে যেতে ভয় পায়, তারা তো পারবে না। তো সেক্ষেত্রে তাদের জন্য না হয় নিয়ে এলাম, আরও ভালো ক্যামেরা আছে, হাই ডেফিনেশন লেন্স আছে, অনেক কিছু আছে, কিন্তু এখানে একটা অদ্ভুত চাহিদা আছে। তো চাহিদা একটা 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 প্রচেষ্টা আছে, অতিরিক্তই আছে হয়তো। তো সুতরাং সবাইকে বলবো যে এগিয়ে আসতে এবং এই প্রকৃতির সঙ্গে থাকতে, আমাদের সঙ্গে থাকতে, পতিজ আগুন ফাঁকি ফিনিক্সে। এবং প্রত্যেকটি জিনিস যে ট্রাভেল ডায়েরি মানে কিন্তু এই গেলাম, কোথায় খেলাম, কোন দাদার হোটেলে, কোন কাকার হোটেলে, সেই হোটেলের বিজ্ঞাপনগুলো করে দেওয়ার অর্থ হচ্ছে কিন্তু অন্য একটা দোকানকে বসিয়ে দেওয়া। তো আমরা চেষ্টা করব, আমাদেরও হয়ে যেতে পারে ভুল, তো আমরা চেষ্টা করব। এই যে বললেন যে ট্রাভেল ডায়েরি মুখ করতে গিয়ে যে আপনি ট্যুর অপারেটরদের নাম বলছেন, এরা কি গরিব? আমি সেটা নয়, সেটা আলাদা বিষয়, পারবে না। কিন্তু সেখানে আমি ওইটাই ভালো, আমি তো বলিনি যে আমি এদের সঙ্গে গিয়েছিলাম, এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস, পাহাড়ি ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা মন্ডল ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, যেটা আমি এখন অবধি গেছি। তো আমি ভবিষ্যতে অন্য ট্যুর অ্যান্ড ট্রাভেলস করলে তাদের কথাও বলবো, কিন্তু যে এখানে ছাড়া কোথাও যাবেন না, এটা আমার যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বন্ধুরা যারা করেন তারাও বুঝবেন যে এটার মধ্যে একটা সততা আছে, যে এখানে ছাড়া আর কোথাও ভালো হয় না। এটা বলা মানে উভয় পক্ষকেই ছোটো করা, কারণ ভালো খারাপটা একটা পার্সিয়াল ব্যাপার, একটা তুলনা সাপেক্ষ ব্যাপার। তো সুতরাং অবশ্যই আমি পরামর্শ দেবো যে আমি ঘুরে এসেছি বা আমি খেয়ে এসেছি, নিশ্চয়ই সেটা আপনি অবশ্যই প্রচেষ্টা করে আপনিও গ্রহণ করবেন, সেই সুবিধা নেবেন, মজা নেবেন। কিন্তু তার মানে এই নয়
তুমি শ্রেষ্ঠ করে চিৎকার করে তাকে পরবর্তীকালে সমস্যার মধ্যে ফেলে দেবেন। কারণ ভালোটা কিন্তু আপেক্ষিক, আপনার কাছে ভালো আরেকজনের কাছে খারাপ। আপনার ভালো লেগেছে এইটা বলুন এবারে। এক এবার নম্বর, দু পেলিং নম্বর এর ছেড়ে পথে যেমন এক অনাবিল আনন্দের স্রোতে। পেলিংয়ের পথে আমরা এগিয়ে চলবো এবং আমাদের ভালো লেগেছে প্রকৃতিকেও, যে কারো পাহাড় ভালো লাগে, কারো পর্বত ভালো লাগে, কারো সমুদ্র ভালো লাগে, আমার কোনটা ভালো লাগে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা ছাড়া ওটা ভালো লাগতেই পারে না, এটা যেন কখনো না হয়। তো সুতরাং আবার আমরা এগিয়ে চলবো, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আমার এই শিল্পীগুলোর জন্য প্রার্থনা করবেন যেন তারা শান্তি পায়, যেন তারা শান্তি পায়। ব্যস্ত পৃথিবীর নিয়মাফিক সার, আকাশে